You are watching Magic Box Entertainment. এই গল্পের সমস্ত স্থান, কাল, পাত্র এবং ঘটনাক্রম কাল্পনিক। জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সামঞ্জস্য সম্পূর্ণ কাকতালীয়। বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন সৌমেন মজুমদারের কলমে বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৬তম গল্প ভুতুড়ে সেই জঙ্গলে। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৬তম গল্প ভুতুড়ে সেই জঙ্গলে। ভূতের ঘটনাগুলো বেশিরভাগই সঙ্গতিহীন হয়। অবশ্য যা অলৌকিক তার মধ্যে যুক্তি খুঁজতে যাওয়া বোকামি ছাড়া কিছুই নয়। তবু হৃদয় দিয়ে অনুভব করলে কিছু কিছু ঘটনার শিকড় খুঁজে পাওয়া যায়। আর কিছু এমন থাকে যা জীবিত মানুষের পক্ষে বোঝা অসম্ভব। আজ আমি তোদের যে ঘটনার কথা বলবো তার স্থান, কাল কোনো কিছুই প্রকাশ করব না। কেন প্রকাশ করব না সে কথাও জানতে চাস না তোরা, আমি বলবো না। তবে এই ঘটনা বুঝতে হলে পূর্ব ইতিহাস একটু জানা দরকার। আগে সেটাই বলি। আজ থেকে প্রায় ১০০ বছর আগে এই বাংলার এক গ্রামে অদ্ভুত একটা ঘটনা ঘটে। গ্রামের এক পণ্ডিত সতীনাথ চট্টোপাধ্যায়ের পরিবারে সদস্য সাকুল্যে ৫ জন। সতীনাথ এবং তার স্ত্রী, সতীনাথের অথর্ব বৃদ্ধা মা এবং এক ছেলে, এক মেয়ে। মেয়েটি বয়সে বড়, প্রায় বিবাহযোগ্য তখন, আর ছেলের বয়স ৬-৭ বছর। এমন ছোট পরিবার সেকালে খুব একটা দেখা যেত না। সতীনাথ চট্টোপাধ্যায় যে আক্ষরিক অর্থেই পণ্ডিত ছিলেন তা তার সামগ্রিক জীবনধারায় প্রকাশ পেত। পরিবারটির অর্থনৈতিক অবস্থা জাঁকজমকপূর্ণ না হলেও সচ্ছল ছিল। পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ নেহাত কম ছিল না। সতীনাথ চট্টোপাধ্যায় ব্যস্ত থাকতেন শাস্ত্র অধ্যয়ন এবং নিজস্ব লেখালেখির কাজে। শোনা যায় প্রাচীন পুঁথি ঘেঁটে তিনি অনেক কিছু আত্মস্থ করেছিলেন। এক কথায় নিরিবিলি শান্তিপ্রিয় সংসার। কিন্তু সময়ের চাকা তো স্থির থাকে না, তাই জীবনের চলার পথ কখনো শৃঙ্গে পৌঁছায়, কখনো মিশে যায় সমতলে। ঠিক তেমনটাই ঘটল। হঠাৎ একদিন সতীনাথের মেয়েটি নিরুদ্দেশ হয়ে গেল। পরিবার তো অবশ্যই, এমনকি গ্রামের লোকজন মিলেও বিস্তর খোঁজাখুঁজি করল, কিন্তু এমন সূত্রহীনভাবে সে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়েছিল যে কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। পরিবারটির অবস্থা এর ফলে কি হয়েছিল তা বলা বাহুল্য। স্বামী স্ত্রী
দুজনেই মনোকষ্টে সম্পূর্ণ ভেঙে পড়ে। জলজ্যান্ত একটা মেয়ে এভাবে হঠাৎ করে নিশ্চিহ্ন হয়ে গেল কি করে, তা নিয়ে হরেক রকম জল্পনা মুখে মুখে চলতে লাগলো। কেউ বলল অপহরণ হয়েছে, কারো মত গোপন প্রেমিকের সঙ্গে সে পালিয়ে গেছে। তবে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারল না। মেয়েটিকে পাড়া প্রতিবেশীরা যথেষ্ট স্নেহ করত, কারণ বাবার জ্ঞানের আশ্রয়ে থেকে সেও ওই বয়সে যথেষ্ট জ্ঞানী হয়ে উঠেছিল। আর এই কথা চিরন্তন সত্যি যে ধনের কদর পরিচিতের মধ্যেই সীমাবদ্ধ, জ্ঞানের কদর সর্বব্যাপী। তবে যে কোনো আবেগ সময়ের সঙ্গে অভ্যাসে পরিণত হয়। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। বিশেষত পাড়া প্রতিবেশী সময়ের সঙ্গে সঙ্গে এ বিষয়ে চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল। কিন্তু তখন কেউ জানতো না এই চর্চা এমনভাবে ফিরে আসবে যে যুগ যুগ ধরে তার সমাপ্তি ঘটবে না। মুখে মুখে যেমন সত্যি প্রচারিত হবে, তেমনভাবেই হরেক রকম মিথ্যাও ছড়িয়ে পড়বে। গ্রামের মধ্যেই একটা বনাঞ্চল ছিল, প্রায় 40-50 বিঘা জমি সম্পূর্ণ গাছপালায় ঢাকা। গ্রামের লোকজন ওই বনে সাধারণত জ্বালানি সংগ্রহ করতে যেত। তেমনি একদিন গ্রামের এক মহিলা ওই জঙ্গলে ঢুকেছে। সময়টা দুপুর হবে। চারপাশে জঙ্গল, তার মাঝে গাছের ধার ঘেঁষে ঘেঁষে মানুষের চলাচলের পদচিহ্ন। মহিলাটি হাঁটতে হাঁটতে হঠাৎ অনুভব করে শুকনো পাতার উপরে কারো পায়ের শব্দ তাকে অনুসরণ করছে। স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আবার হাঁটা শুরু করলে আবার কানে ভেসে আসে শুকনো পাতা পায়ের চাপে চূর্ণ হওয়ার শব্দ। অজানা আশঙ্কায় মহিলাটির মনে ভয় জন্মায়। অলৌকিক কোনো প্রবাদ প্রচলিত নেই ঠিকই, কিন্তু সে স্পষ্ট শুনেছে পায়ের শব্দ, এবং সেই শব্দের উৎসের দিকে তাকিয়ে কোনো জনপ্রাণী নজরে পড়েনি। অতএব আতঙ্কের মেঘ যে মনে ভিড় করবে সেটাই স্বাভাবিক। ভয়ে ভয়ে সে দ্রুত পা চালিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। এ ঘটনার কথা কেউ বিশ্বাস করবে না সেই আশঙ্কায় প্রথমে সে কাউকেই কিছু বলেনি। তবে পরবর্তীতে যখন লোকমুখে আরও এমন ঘটনা প্রকাশিত হতে শুরু করে, তখন সে এই কথা প্রকাশ করেছিল। এরপর একদিন বিকেলের দিকে গ্রামের একটি যুবক ওই দিকে গেছে। যুবকটি একটু কবি গোছের। বনে বনে ঘুরে বেড়াতে তার ভালো লাগত, যদিও তার এই উদ্ভট খেয়াল দেখে তার পরিবার এবং প্রতিবেশীরা ভেবেছিল ছেলেটি বাউন্ডুলে হয়ে গেছে। সংসারের কোনো কাজে সে যে কোনো উপকার করতে পারবে তেমন আশা সবাই ছেড়ে দিয়েছে। সেই ছেলেটি সারা বিকেল বনে বনে ঘুরে ফিরে যখন বাড়ির দিকে পা বাড়িয়েছে, তখন সন্ধ্যা হব হব। গোধূলির ম্লান আলোয় তার চোখে পড়ে হাত 20 দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা ছায়া মূর্তি। দূর থেকে তার মুখ ভালো করে বোঝা না গেলেও আন্দাজ করা যায়
কোনো যুবতী মেয়ে হবে। সে কৌতূহল বশত সামনে এগিয়ে যায়, আর যখন হাত পাঁচেক বাকি রয়েছে তখন যে মুখাবয়ব তার চোখে স্পষ্ট হয়ে ওঠে তাতে তার শরীর মুহূর্তের জন্য সম্পূর্ণ অসাড় হয়ে যায়। এ মুখ তার চেনা, কিন্তু সেই চেনা মুখে যে অদ্ভুত পরিবর্তন হয়েছে তা অবর্ণনীয়। চোখের মণি দুটো ঘোলাটে, মুখের চামড়া কেমন ফ্যাকাশে কালচে মনে হচ্ছে, সদন্তের আকৃতি সামান্য বৃদ্ধি পেয়েছে। বাতাসের প্রবাহ তেমন অনুভব করা যাচ্ছে না, তবু ওই মূর্তির চুলগুলো সাপের মতো এলোমেলো হয়ে বাতাসে ভাসছে। পাথরের মূর্তির মতো কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকার পরই তার সুপ্ত চেতনা তাকে জানান দেয় এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে। আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে বন জঙ্গল পেরিয়ে সন্ধ্যার অন্ধকারে ছুটতে থাকে সে। জঙ্গলের সেই সীমানা পেরিয়ে লোকালয়ে এসে তার দৌড় থামে। মৃদু আলোয় তার চোখে ভেসে উঠেছিল যার মুখাবয়ব, সে আর কেউ নয়, সতীনাথ চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে। কয়েকদিন আগে যে নিখোঁজ হয়ে গেছে। এই কথা সে যখন লোকজনকে জানায় তখন আরো অনেকে এমন বিক্ষিপ্ত কিছু ঘটনা প্রকাশ করে। আবার কিছু লোক এমন ছিল যারা এসব ঘটনাকে নিতান্ত চোখের ভুল কিংবা উদ্দেশ্য প্রণোদিত গুজব বলে উড়িয়ে দেয়। যারা বিশ্বাস করে তাদের অনেকে বলে যে তাদের সঙ্গেও এমন কিছু ঘটনা ঘটেছে। ওই জঙ্গলের দিকে প্রয়োজনে যাওয়ার পথে কোনো অদ্ভুত শব্দ অথবা কোনো বাতাসের অকারণ বয়ে যাওয়া কিংবা অদ্ভুত কোনো ছায়া মূর্তিও তাদের নজরে পড়েছে। অনেকে সেই বাউন্ডুলে কবির সঙ্গে সহমত জানিয়ে বলল তারাও সতীনাথ চট্টোপাধ্যায়ের মেয়েকে দেখেছে। সহজেই অনুমেয় এর মধ্যে অনেকেই আছে যারা ডাহা মিথ্যা বলছে। তবে সকলেই যে মিথ্যা বলেছিল এমনটা নয়। মেয়েটি নিখোঁজ হওয়ার কিছুদিন পর যেমনভাবে সে বিষয়ে আলোচনা ধীরে ধীরে কমে এসেছিল, একই রকম ভাবে এই বিষয়ে আলোচনাও কমতে শুরু করল। তবে সমগ্র গ্রামকে একটা অজ্ঞাত ভয় গ্রাস করে ফেলল। দিনে দুপুরেও একা একা এরপর থেকে ওই জঙ্গলে আর কেউ যায় না। আর সন্ধ্যার দিকে তো আশেপাশে যেতেও সবাই ভয় পেত। এরপরে একে একে চট্টোপাধ্যায় দম্পতি এবং তাদের অথর্ব মায়ের স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটে। ছেলেটির বিবাহ হয়েছিল পার্শ্ববর্তী গ্রামের একটি মেয়ের সঙ্গে। যেটুকু তথ্য পাওয়া যায় তাতে এরপরে সেই ছেলেটি কর্মসূত্রে পরিবার সহ শহরের দিকে চলে গেছিল। তারা আর কোনোদিন সেই গ্রামে ফিরে আসেনি। সেই ছেলে বা সেই পরিবারের আর কোনো সন্ধান এখন পাওয়া যায় না। চট্টোপাধ্যায়দের বসতবাড়ি অনেক আগেই ভেঙে চুরে পড়েছিল। জমি অনেক আগেই অন্য কেউ কিনেছিল। যারা কিনেছিল তারাই সেই পুরনো বসতবাড়ি ভেঙে সেখানে নতুন করে বাড়ি তৈরি করেছে।
তবে ওই জঙ্গল সম্বন্ধে যে জনশ্রুতি তা এখনো সমানভাবে প্রচলিত আছে। পুরো জঙ্গলটা এখন আর অবশিষ্ট নেই, তবে অনেকটাই এখনো রয়েছে। এখনো সেই জঙ্গলে লোকজন সচরাচর যায় না। আজও নাকি ওখানে গেলে অস্বাভাবিক বাতাসের আনাগোনা, শুকনো পাতার উপরে পদচারণের শব্দ, অস্পষ্ট ছায়া মূর্তির উপস্থিতি অনুভব করা যায়। সময়ের সঙ্গে সঙ্গে যে ধারণা মানুষের হয়েছে তা হলো মেয়েটি কোনোভাবে ওই জঙ্গলেই মারা গেছিল এবং মৃত্যুর পর সে অতৃপ্ত আত্মা হয়ে ওই জঙ্গলে বন্দী হয়ে আছে। মোটমাট সত্যতা নিয়ে সবার মনেই ধোঁয়াশা রয়েছে, তবুও একটা বিশ্বাস বছরের পর বছর ধরে মানুষের মনে গড়ে উঠেছে। এই হলো ঘটনার পূর্ব ইতিহাস। সে সময় বেশ কিছুদিন ধরেই একঘেয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে উঠেছিলাম। আমাকে তো তোরা জানিস, বেশি দিন কোথাও স্থির থাকতে পারি না। ছটফট করতে করতে হঠাৎ একদিন আমার কাছে একটা চিঠি এলো। চিঠি লিখেছে আমার এক বাল্য বন্ধু। চিঠি দীর্ঘ, সংক্ষেপে তার সারমর্ম এই যে কোনোভাবে সেই বন্ধু আমার বর্তমান ঠিকানা জোগাড় করেছে। এ কথাও জানতে পেরেছে আমি একলা মানুষ, অতএব সে চায় কোনো অজুহাত না দেখিয়ে আমি যেন তার বাড়িতে যাই। চিঠি পড়ে এ কথাও আন্দাজ করতে পারলাম যে আমার অদ্ভুতুড়ে বিষয় নিয়ে আগ্রহের কথাও সে শুনেছে। জানিয়েছে আমি ওর বাড়িতে গেলে নাকি অদ্ভুত একটা কিছু দেখাবে। সেই সঙ্গে চিঠির শেষে বিস্তারিতভাবে ঠিকানা লেখা। এতটাই অস্থির হয়ে উঠেছিলাম যে এতবার করে যাওয়ার কথা চিঠিতে না লিখলেও ঠিক চলে যেতাম। শুভস্য শীঘ্রম। অতএব পরদিনই ট্রেন ধরে রওনা হলাম বাল্যবন্ধুর বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকখানি পথ। যে সময়ের ঘটনা সেটা বর্ষাকাল। সকাল থেকেই কখনো ঝিরিঝিরি, কখনো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশে কালো মেঘের দল ভিড় করে আছে। শহরের সীমানা পেরিয়ে রেলগাড়ি গ্রামের মুক্ত প্রকৃতির বুকে ছুটে চলেছে। চারপাশে ধান ক্ষেত, তার উপরে অঝরে ঝরে পড়া বৃষ্টির ধারা, বিক্ষিপ্তভাবে জমে থাকা বৃষ্টির ঘোলা জল, আকাশে মেঘের ঢল, সব মিলিয়ে বেশ ভাবুক পরিবেশ বলা চলে। কবি সাহিত্যিকরা এমন একটা যাত্রাপথে বসে পাতার পর পাতা লিখে ফেলতে পারবে। মাঝে মাঝে চোখে পড়ছে মেঠো পথ, সে পথের দুধারে তাল গাছের সারি। বয়সটা নিতান্ত বাঁধ সেধেছে, নয়তো দেখে ইচ্ছা করছিল বৃষ্টি মাথায় করে ওই পথ ধরে ছুটে বেড়াতে। দু এক জায়গায় দেখলাম লোকজন জলের ধারে দাঁড়িয়ে মাছ ধরায় ব্যস্ত। কৃত্রিমতায় ছেয়ে যাওয়া শহরের বুক থেকে মুক্তি পেয়ে এমনিতেই সমস্ত মানসিক অস্থিরতা দূর হয়েছিল। এসব দৃশ্য দেখতে দেখতে মন স্বর্গীয় আনন্দে ভরে উঠল। নির্দিষ্ট রেল স্টেশনে যখন ট্রেন এসে থামল, তখন ঘড়ির কাঁটায় মধ্যাহ্ন। এখানে সিঙ্গেল লাইন, একটাই রেলপথ এই দিগন্ত থেকে ওই দিগন্তে সোজা চলে গেছে।
তার পাশে একটা আড়ম্বরহীন গ্রাম্য প্ল্যাটফর্ম। সারা প্ল্যাটফর্মে এখানে ওখানে বর্ষার জল পেয়ে বিভিন্ন জংলি গাছ জন্মেছে। রেল লাইনের যে ধারে প্ল্যাটফর্ম, তার উল্টো ধারে বিস্তীর্ণ চাষের জমি। টানা বর্ষায় সেখানে বেশ জল জমেছে। প্ল্যাটফর্মের মাঝে একটা চালা ঘর নজরে পড়ছে। সম্ভবত ওটাই টিকিট কাউন্টার। যেমন পথ নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী ওই টিকিট কাউন্টারের পাশ থেকেই বড় রাস্তায় পৌঁছানো যাবে। অতএব ছাতাটা মাথায় দিয়ে ওদিকেই এগোলাম। বন্ধু আমায় চিঠিতে পুঙ্খানুপুঙ্খ পথ নির্দেশ লিখে দিয়েছে। আশা করি পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। টিকিট কাউন্টারের ধার ঘেঁষে প্ল্যাটফর্ম থেকে আড়াআড়িভাবে একটা পথ নেমে গেছে। সেই পথে ইট বিছানো, ফুট 4 চওড়া হবে। সেই পথেই এগোলাম। টিকিট কাউন্টারের দিকে নজর যেতে কাউকে দেখতে পেলাম না। এই প্ল্যাটফর্মে খুব একটা মানুষজন যাতায়াত করে বলে মনে হয় না। তাই টিকিট কাউন্টারের রেল কর্মচারী হয়তো এই অবসরে অন্য কোথাও গেছে। পরের ট্রেন আসতে বোধহয় অনেক দেরি আছে। আমি যে ট্রেন থেকে নামলাম সেই ট্রেন থেকে সারা প্ল্যাটফর্মে আর একজন যাত্রী চোখে পড়ল যে এই প্ল্যাটফর্মে নেমেছে। আমি চারপাশে তাকিয়ে দেখার অবসরে সেই লোকটিও নিজের পথে অগ্রসর হয়েছে। আমিও সেই ইট বিছানো পথ ধরে হেঁটে তুলনামূলক চওড়া একটা রাস্তায় গিয়ে উঠলাম। আমার পরম সৌভাগ্য, রাস্তায় ওঠার পর একটি মাত্র দোকান চোখে পড়ল এবং সেটি খোলা ছিল। দোকানের সামনে কিছুটা চালা, দুপাশে দুটো কাঠের বেঞ্চি। সেখানে দাঁড়িয়ে এক ভদ্রলোক কাঁচের গ্লাসে চায়ে চুমুক দিচ্ছেন। ভদ্রলোককে দেখে আন্দাজ করলাম এই ভদ্রলোকই হয়তো রেল কর্মচারী। ট্রেনের যাতায়াতের ফাঁকে চা পান করতে এসেছেন। আমি সোজা গিয়ে বেঞ্চিতে বসলাম। এই আবহাওয়ায় এখন একটু চা খেলে শরীরটা চাঙ্গা হবে। দোকানিকে একটা চা দিতে বললাম। এখান থেকে নাকি পায়ে টানা ভ্যান পাওয়া যাবে বন্ধুর বাড়িতে পৌঁছানোর জন্য, কিন্তু এই মুহূর্তে কোনো ভ্যান চোখে পড়ছে না। ভদ্রলোক কাচের গ্লাসে আমাকে গরম চা দিলেন। খুব একটা ভালো চা নয়, খুব সস্তা চা, তবু ওই উষ্ণতাটুকু সেই সময়ে প্রয়োজন ছিল। চা শেষ করতে করতে চোখে পড়ল একটা ভ্যান এদিকেই আসছে। ও ভাই, এই দাঁড়াও দাঁড়াও। আমি চায়ের গ্লাসটা দোকানের সামনে একটা বয়ামের উপরে রেখে দাম মিটিয়ে ভ্যানের দিকে এগিয়ে গেলাম। ভ্যানে বসার জায়গার উপরে পলিথিন জড়ানো। চালক ভদ্রলোক একটা শুকনো কাপড় দিয়ে সেটার উপরে জমা জল মুছে দিলেন। আমিও চেপে বসলাম। তারপর ধীরে ধীরে আমাদের ত্রিচক্র যান এগোতে লাগল। বৃষ্টি সেই সময়ে প্রায় হচ্ছে না বলা চলে। ভেজা ছাতাটা তবু মাথায় ধরে আছি। গাড়ির গতির সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি ভেজা স্নিগ্ধ বাতাস গায়ে এসে লাগছে। বেশ অনেকখানি পথ, ইটের খোঁয়া বিছানো এবড়ো খেবড়ো গ্রাম্য সড়ক, রাস্তার ধারে গাছপালার সারি। বাতাসের ধাক্কায় মাঝে মাঝে গাছের পাতা থেকে ঝুরঝুর করে জল ঝরে ছাতার উপরে পড়ছে। এখানে আশেপাশে অনেক পুকুর আছে। পুকুরের জলে ফোঁটা ফোঁটা জলের ধাক্কায় মৃদু মৃদু তরঙ্গ খেলে যাচ্ছে।
বৃষ্টিতে ভেজা কিছু পাখি মাঝে মাঝে চোখে পড়ছে। গাছের ডালে বসে গায়ের জল ঝাড়ছে তারা। বেশ কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে আমি এসে পৌঁছালাম। ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে এগিয়ে গেলাম বাড়ির সদর দরজার দিকে। ছাতিটা বন্ধ করে দুবার ঝাঁকিয়ে জল ঝেড়ে নিয়ে কাঠের দরজায় টোকা দিলাম। কয়েক মুহূর্ত পরে দরজাটা খুলে গেল। মাথায় কাঁচা পাকা চুল, বার্ধক্যের ছাপ শরীরে স্পষ্ট, তবু চিনতে কোনো অসুবিধা হলো না বাল্যবন্ধুকে। ও কয়েক মুহূর্ত থতমত খেয়ে গেল। তারপর চোখে মুখে ফুটে উঠল দ্বিধাহীন আনন্দের উচ্ছল হাসি। আরে বিষ্টু, বলে আমাকে জড়িয়ে ধরল। আরে আয় 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 আয়। ঢুকে পড়লাম ঘরে। একতলা একটা বাড়ি। সদর দরজা দিয়ে ঢুকে একটা হল ঘর, তার পাশে 3টে শোয়ার ঘর। একদম শেষ মাথায় রান্নাঘর এবং স্নান ঘর। এই চত্বরে পাকা বাড়ি খুব একটা নেই। বাড়িটা বেশ বেমানান আশেপাশের সঙ্গে। প্রায় 30 বছর পর ওর সঙ্গে দেখা হলো। আমার মনেও যে কি পরিমাণ আনন্দ হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। সংসারে ওর স্ত্রী, এক ছেলে আর এক মেয়ে রয়েছে। ওর কাছেই শুনলাম মেয়ের বিয়ে হয়ে গেছে। সে এখন দিল্লিতে আছে জামাইয়ের সঙ্গে। ছেলের বিয়ের জন্য পাত্রীর খোঁজ খবর চলছে। একটু বসে ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। তারপর স্নান সেরে এসে আগে খাওয়া দাওয়া সেরে নিলাম। এত দিনের জমানো কথা নেহাত কম তো নয়। সেসব বলতে বলতেই সন্ধ্যা হয়ে গেল। তারপর ও আমাকে নিয়ে বাজারের দিকে এলো। বাজার সেরে বাড়িতে ফিরে যখন চা নিয়ে দুজনে বসে কথা বলছি, তখন ও আমাকে পূর্বের যে কথাগুলো প্রথমে বলেছি সেগুলো এক এক করে বলল। অর্থাৎ সেই সতীনাথ চট্টোপাধ্যায়, তার মেয়ে, সেই মেয়ের নিখোঁজ হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। আরও একটা বিষয় জানলাম, বর্তমানে ওর যে এই বাড়ি, এখানেই এক সময় ছিল সেই সতীনাথ চট্টোপাধ্যায়ের বসত ভিটে। তবে ও কিনেছে অন্য একজনের কাছ থেকে। তার আগেও এই সম্পত্তি কয়েকবার হাত বদল হয়েছে। ওর সম্বন্ধেও বিস্তারিত শুনলাম। ও এই গ্রামের একটি উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করত। বছরখানেক হলো অবসর হয়েছে। সেই চাকরি সূত্রেই থাকার সুবিধার জন্য এই বাড়িটা কিনেছিল। অবসরের পর চাইলে অন্য কোথাও চলে যেতে পারত, কিন্তু এই গ্রামের প্রতি এমন মায়া জন্মেছে যে শেষের দিন কটা এখানেই কাটাতে চায়। তবে ছেলে এখানে পাকাপাকিভাবে থাকে না। কলকাতায় কোনো কোম্পানিতে ও চাকরি করে, আর সেখানেই একটা ফ্ল্যাট নিয়েছে। সপ্তাহের ছুটিতে বাবা মার কাছে আসে। এখন অবশ্য সপ্তাহখানেক ছুটি নিয়ে ছেলে এখানেই আছে। এমনই হরেক রকম কথা বলতে বলতে সারা সন্ধ্যা কেটে গেল। ঠিক হলো আগামীকাল বিকেলে আমি আর ও মিলে সেই জঙ্গলের দিকে যাব। তারপর রাত 10:30 নাগাদ ভালো মন্দ খাওয়া দাওয়া সেরে আমার জন্য নির্দিষ্ট করা ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারা দিনের অনিন্দ সুন্দর যাত্রাপথ, সেই সঙ্গে পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ, এসবের ফলে মন প্রফুল্ল ছিল। সহজেই ঘুমিয়ে পড়লাম। খুব ভোরেই ঘুম ভাঙল।
প্রাতঃকর্ম সেরে আসতে না আসতে দেখি বন্ধু পত্নী গরম গরম লুচি আর ছোলার ডাল পরিবেশন করেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে দুই বন্ধু গ্রামে ঘুরতে বেরোলাম। জঙ্গলের দিকটায় বিকেলে যাব। এখন গ্রামের অন্যান্য দিকগুলো ঘুরে ঘুরে দেখব। আজ সকাল থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে, তবে আকাশ মেঘলা। গ্রামের বিভিন্ন লোকের সঙ্গে কথা হলো। সবাই সমান নয় ঠিকই, তবে গ্রামের দিকে মানুষের কথাবার্তায় অন্যরকম আন্তরিকতা খুঁজে পাওয়া যায়। তার উপর আমার বন্ধু যেহেতু গ্রামের স্কুলের শিক্ষক ছিল, তাই বেশিরভাগ মানুষই অত্যন্ত শ্রদ্ধা করে ওকে। আমার পরিচয় জেনে আমাকেও একই রকম শ্রদ্ধা এবং আপ্যায়ন করল সবাই। তারপর বাড়ি ফিরে এসে দুপুরে স্নান খাওয়া দাওয়া করে ঘণ্টাখানেক বিশ্রাম নিলাম। সময় তখন 2:30-3টে হবে। সেই সময়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম সেই বিতর্কিত জঙ্গল দেখতে। আহামরি দূরে নয়, মিনিট 10-এর হাঁটা পথ। অবশেষে আমার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হল। এদিকে যে লোকজন বিশেষ আসে না, তা চারদিকের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। শুনশান বনাঞ্চল, তবে মাটির উপরে গজিয়ে ওঠা আগাছা এবং শুকনো পাতার স্তূপের মাঝে মানুষের যাতায়াতের ফলে একটা সরু পথ তৈরি হয়েছে। সম্ভবত এখনো লোকজন এখানে জ্বালানি সংগ্রহ করতে আসে। আমরা দুজনেই সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। এমন একটা আশঙ্কা যদি না থাকত, তবে এই বর্ষা ভেজা আবহাওয়ায় জঙ্গলের পথে হেঁটে বেড়ানো অত্যন্ত সুমধুর হতে পারত। চারপাশে সবুজ আর সবুজ, পাখির ডাক ভেসে আসছে সেই সবুজের ফাঁক দিয়ে। বেশ কিছুটা হাঁটার পর আমার শরীরে কেমন একটা শিহরণ খেলে গেল। স্পষ্ট কোনো অনুভূতি নয়, কিন্তু মনে হলো আমাদের আশেপাশে আরও কেউ আছে, অদৃশ্য অবয়ব নিয়ে। সে আমাদের অনুসরণ করছে। আমি বন্ধুকে কিছু বললাম না। সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে ধীরে ধীরে এগোতে লাগলাম। যত এগোচ্ছি ততই শরীরের শিরশিরানি অনুভূতিটা বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছুটা চলে আসার পর একটা জায়গা চোখে পড়ল। সেখানে একটা তেঁতুল গাছ রয়েছে। অতি প্রাচীন সেই গাছ। গুঁড়ির রং কুচকুচে কালো। গাছটার নিচে ঝোপঝাড় তুলনামূলক কম। যতখানি জুড়ে ওই গাছটা ডালপালা মেলে আছে, ঠিক ততটা জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে। কৌতূহল হলো গাছটা দেখে, এবং আরও একটা বিষয় সারা শরীর জুড়ে অনুভব করলাম। গাছটার দিকে যত এগিয়ে যাচ্ছি, তত শরীরের অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে। যখন গাছের একেবারে কাছাকাছি চলে এসেছি, দূরত্ব আর মোটে 1.5 হাত, তখন যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার শরীর গুলিয়ে উঠল। দেখলাম গুড়িটার গায়ে অসংখ্য সাপ জড়িয়ে আছে। গাছের বাকল সম্পূর্ণ ঢাকা সাপের ভিড়ে।
তবে কোনো সাপ নড়াচড়া করছে না, স্থির হয়ে জড়িয়ে আছে গাছের গুড়িটাকে। বন্ধুর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে মুখে কোনো পরিবর্তন নেই। জিজ্ঞাসা করলাম, কিরে, কিছু দেখতে পাচ্ছিস? কি? গাছের গুড়িটার দিকে তাকিয়ে দেখ। আরে কি দেখবো, কিছুই তো নেই। তবে কি আমি যা দেখছি ও তা দেখতে পাচ্ছে না? হয়তো তাই। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে ফিরে এলাম। তারপর ওই জঙ্গলের মধ্যে আরো কিছুটা এগিয়ে ঘুরে ফিরে সব কিছু দেখে ফিরতি পথ ধরলাম। আকাশ মেঘলা, তাই 5টা 5:30 বাজতে না বাজতে সন্ধ্যা হয়ে এলো। তার উপরে জঙ্গলে ভরা জায়গা, ফলে এখানে অন্ধকার একটু বেশি মনে হচ্ছে। অর্ধেক পথ যখন চলে এসেছি তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। দুজনে ছাতা নিয়ে এসেছিলাম, খুলে মাথায় দিলাম। জঙ্গলের মাঝে দিনের আলোয় যতটা মনোরম লাগে প্রকৃতি, রাতের অন্ধকার নামলে তা ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সঙ্গে ঝিঝির একঘেয়ে ডাক, অজানা পোকামাকড়ের বিক্ষিপ্ত ধ্বনি যেন জায়গাটাকে মাতিয়ে তুলেছে। যেন সমগ্র প্রকৃতি মিলে ভয়ঙ্কর এক সঙ্গীতের আয়োজন করেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির মাঝে ছাতা মাথায় এগোতে এগোতে হঠাৎ শুনতে পেলাম কারো পায়ের শব্দ, খুব মৃদু, অথচ অনুভব করা যায়। এবার শব্দটা আমার বন্ধুও পেয়েছে। দুজনেই পিছনে ফিরলাম। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যায় না। কোনো রকমে ঠাহর করে করে ফিরছিলাম আমরা। পিছনে ফিরে কিছুই নজরে পড়ল না। সেদিক থেকে আবার যখন সামনে ফিরছি তখন একটা বরফ শীতল নিঃশ্বাস আমার চোখে মুখে এসে লাগলো। সেই প্রবাহ এতটাই শীতল যে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। আর অপেক্ষা করলাম না। কৌতূহল আমার তুঙ্গে উঠেছে। এর পিছনে লুকিয়ে থাকা অজ্ঞাত বিষয় আমাকে জানতেই হবে। কিন্তু এসব খোঁজ করতে গিয়ে অন্য কাউকে বিপদে আমি ফেলতে চাই না। এই মুহূর্তে বন্ধুকে নিয়ে সুস্থ শরীরে বাড়িতে ফিরতে হবে। দ্রুত পা চালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। বাড়িতে ফেরার পর বন্ধু আমায় বলল, আমি আমি বিভিন্ন ঘটনা লোকের মুখে শুনেছি বটে, কিন্তু নিজে কখনো এইসব বিষয়ে তেমন কিছুই অনুভব করিনি। ওই ওই পায়ের শব্দটা কার ছিল? তুই এত বছর এখানে থেকে যদি নিশ্চিত না হতে পারিস তবে আমি কি করে জানবো বল? আমি তো সবে একদিন হলো এসেছি। সত্যি কথা বলতে কি, আমি ওদিকে যে কোনোদিনও যাইনি তা নয়, তবে গেলেও সেটা সকালের দিকে। সন্ধ্যের পর ওদিকে যাওয়ার তেমন কোনো প্রয়োজন হয়নি কখনো। তুই আমার বিষয়ে কতটুকু শুনেছিস আমি জানি না, তবে এই ধরনের অভিজ্ঞতা আমার বহুবার হয়েছে এবং এমন অতি প্রাকৃত বিষয়ের সম্মুখীন আমি অনেকবার হয়েছি। সত্যি কথা বলতে এই ব্যাপারটা আমার মনেও বেশ কৌতূহল জাগিয়ে তুলেছে। জানি না সত্য উদ্ঘাটন করতে পারবো কিনা, তবে তুই আপত্তি করিস না। আমি আগামীকাল রাতে ওই জঙ্গলে যেতে চাই এবং একাই যেতে চাই।
যদি কোনোভাবে কিছু জানা যায়। দেখ, আপত্তি করতে না করছিস, কিন্তু দুশ্চিন্তা তো হবেই, বল। হ্যাঁ, তা তুই কখন যেতে চাস? রাত যত গভীর হয় এইসব বিষয় ততই প্রকট হয়ে ওঠে। আমার মত রাতে খাওয়া দাওয়া সেরে ওই ধর 1-2টোর দিকে। দেখ, আমি আপত্তি করব না। এই বিষয়টার জন্য গ্রামে একটা আতঙ্ক তো রয়েছেই। যদি কোনোভাবে এর থেকে নিস্তার পাওয়া যায়, সেটা খুব ভালোই হবে। তবে আমরা খুবই চিন্তায় থাকবো রে বিষ্টু। আমি বিশ্বস্ত কয়েকজনের সাথে কথা বলে রাখছি। 4টের মধ্যে তুই যদি ফিরে না আসিস, তাহলে আমি লোকজন নিয়ে জঙ্গলে ঢুকবো। বেশ, তবে তাই হোক। সেদিনের মতো খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে গতদিনের মতো আজও গ্রামের দিকে বেরোলাম। তারপর একই নিয়মে ফিরে এসে স্নান খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম। তারপর সন্ধ্যার দিকে বন্ধুর সঙ্গে গল্প গুজব। মোট কথা একরকম নিস্তরঙ্গভাবেই সারাটা দিন কাটল। রাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়লাম। ভেবেছিলাম মাঝরাতে যেহেতু ওখানে যাব, তাই তার আগে যদি একটু ঘুমিয়ে নেওয়া যায়। কিন্তু মস্তিষ্ক যখন উত্তেজিত হয়ে থাকে তখন ঘুম সহজে আসে না। স্বাভাবিকভাবেই রাত 2টো পর্যন্ত এপাশ ওপাশ করতে করতে সময় কাটল। তারপর আর শুয়ে না থেকে উঠে পড়লাম। বন্ধুকে ডেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম রাতের অভিযানে। গ্রাম্য নিশুতি রাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। কোথাও কোনো কৃত্রিম আলোর বিন্দু চোখে পড়ছে না। এই পৃথিবীর সমস্ত কিছু যেন ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র দলছুট কিছু ঝিঁঝির অন্তহীন কলরব বিশ্ব সংসার মাতিয়ে রেখেছে। সেই ভয়াবহ নিঃসঙ্গ নেপথ্য সঙ্গীতে একমাত্র সঙ্গী ব্যাঙের দল। তারাও অনবরত ডেকে চলেছে। বর্ষার ভেজা অনুভূতি শরীরে কেমন শিহরণ জাগাচ্ছে। চাঁদের আলোয় যেটুকু দৃশ্যমান হয়েছে সেটুকুই সম্বল। সেই আলো কখনো কখনো ঢেকে যাচ্ছে ভাসমান মেঘের আড়ালে। নিঃসঙ্গ গ্রাম্য পথে রাত্রির অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছি আমি। পথের ধারে জঙ্গলের মাঝে মাঝে 2-1টা জোনাকি জ্বলছে নিভছে। এই কোলাহলহীন প্রকৃতি যেন আমার মনের সাহসের প্রাচীরে ধারালো কুঠার দিয়ে আঘাত করছে। কতক্ষণ সে প্রাচীর অক্ষত থাকবে জানি না। মনের দরজায় ভয়ের করাঘাত সঙ্গে করে এসে পৌঁছালাম সেই জঙ্গলের কাছে। এতক্ষণ তাও একরকম ছিল, কিন্তু এই সময় এই অন্ধকারে এমন একটা জায়গায় পৌঁছে আমার মতো মানুষেরও কেমন যেন ভয় করতে লাগলো। তবু যে উদ্দেশ্য নিয়ে আজ এখানে এসেছি তা সম্পূর্ণ না করে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ঢুকে পড়লাম জঙ্গলের ভিতরে। সঙ্গে করে আমার টর্চটা নিয়ে এসেছি। এতক্ষণ জ্বালাইনি তার কারণ আমি চাইছিলাম অন্ধকারে চোখ অভ্যস্ত হয়ে যাক। কিন্তু জঙ্গলের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এখানে টর্চের আলো ছাড়া পথ চলা অসম্ভব। বিশেষত এই ঝোপঝাড়ে সাপখোপ কিংবা বিষাক্ত পোকামাকড়
থাকার সমূহ সম্ভাবনা। অতএব পায়ের সামনে টর্চের আলো ফেলে ধীরে ধীরে এগোতে লাগলাম। প্রায় 5 মিনিট ধরে হেঁটে চলেছি, কিন্তু এমন যথাযথ পরিস্থিতিতে যার সাক্ষাৎ কামনা করে আমি এখানে উপস্থিত হয়েছি তার কোনো আভাস অনুভব করলাম না। ভাগ্য বিরূপ হলে হয়তো আজ আমায় নিরাশ হতে হবে, কিন্তু আগের দিন যে অভিজ্ঞতা আমার হয়েছে তাতে এক্ষুনি হাল ছাড়ার কোনো মানেই হয় না। বিশেষত সেই তেঁতুল গাছে যে কোনো অলৌকিক বিষয় লুকিয়ে আছে সে বিষয়ে আমি নিশ্চিত। যতদূর মনে আছে, আর কিছুটা এগোলেই তেঁতুল গাছটা পড়বে। ঠিক এমন সময় আমার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের আঘাত লাগল। আমি সামান্য চমকে উঠে ফিরে তাকালাম। কেউ কোথাও নেই। আগে যেমন শরীরে শিহরণ অনুভব করেছিলাম, ঠিক একই রকম শিহরণ আবার অনুভব করলাম। একটা অতি সূক্ষ্ম তীক্ষ্ণ আওয়াজ যেন আমার কানে সূঁচের মতো এসে বিঁধছে। তীব্র অস্বস্তি হচ্ছে শরীরে, তবুও সেসব উপেক্ষা করে হাঁটতে হাঁটতে পৌঁছালাম তেঁতুল গাছের কাছাকাছি। গাছের যে শাখাগুলো চারদিকে ছড়িয়ে ছিল সেগুলো যেন অদ্ভুত মায়া বলে বেশ কিছুটা ঝুঁকে পড়েছে। তার প্রান্ত ভাগগুলো আরেকটু হলেই মাটি ছুঁয়ে ফেলবে। আমি টর্চের আলো ফেলে ডালপালা হাত দিয়ে সরিয়ে গাছের গুড়ির দিকে এগোলাম। একেবারে সামনে গিয়ে টর্চের আলো গাছের গুড়ির উপরে ফেলতে একটা অস্ফুট গোঙানি আমার কানে এলো। তারপর একটা মৃদু তাচ্ছিল্যের হাসি। পরক্ষণে শুনতে পেলাম বন্য জন্তুর ডাক। সে ডাক যেন জীবিত কোনো প্রাণীর নয়। আমি গাছের গুড়ির যেদিকে দাঁড়িয়ে আছি তার উল্টো দিক থেকে অস্পষ্ট একটা পদশব্দ ভেসে এলো। একটা মূর্তি গাছের পিছন থেকে এগিয়ে আসছে। ভালো করে তার অবয়বটা বুঝতে পারছি না। অত্যন্ত ধীর গতিতে সে গুড়ির সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ লক্ষ্য করিনি। সকালে যেমন দেখেছিলাম ঠিক একইভাবে গাছের গুড়ি অসংখ্য সাপে ছেয়ে আছে। সেই মূর্তি আমার সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাপগুলো নড়ে উঠল। এতক্ষণ যে সাপগুলো মৃতর মতো স্থির হয়েছিল, এবার যেন হঠাৎ করেই ওদের শরীরে প্রাণ ফিরে এসেছে। ওরা যেন সকলে একসঙ্গে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। এবার আমার দৃষ্টি আবার গেল সেই অজ্ঞাত অলৌকিক আগন্তুকের দিকে। সেই চেহারা যে কতটা ভয়ঙ্কর তা বলবার ভাষা নেই। তার মণিহীন চোখ দুটো তীব্র জিঘাংসায় পরিপূর্ণ। চুলগুলো বাতাসে ভাসছে।
মুখের চামড়া যেন ধূসর, আর তা দেখে মনে হয় আগুনে ঝলসে গেছে। ঠোঁটের একটা কোণা অনেকখানি ফেটে হা হয়ে রয়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে সূচালো দাঁতের সারি। দুটো সদন্ত স্পষ্ট চোখে পড়ছে। সেই গভীর ক্ষত থেকে এখনো চুঁইয়ে চুঁইয়ে রক্ত বেরোচ্ছে। এবার দেখলাম আরো এক অলৌকিক ঘটনা। সেই সাপগুলো ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসছে ওই মূর্তির দিকে। লিকলিকে কুচকুচে কালো সাপের দল সেই বিভৎস মূর্তির গায়ে বেয়ে উঠতে লাগলো। আমার চোখের সামনে শুধুমাত্র মুখাবয়ব বাদ দিয়ে মূর্তির সারা শরীর সাপে ঢেকে গেল। এতক্ষণ যে চুলগুলো বাতাসে ভাসছিল সেগুলো এখন রূপান্তরিত হয়েছে সাপে। ফনা তুলে সেগুলো নড়াচড়া করছে। এ কি অলৌকিক দৃশ্য আমি দেখছি! এমন দৃশ্য আমি কখনো দেখিনি। আতঙ্কে পাথরের মতো অবস্থা হয়েছে আমার। নড়াচড়া করার সামান্যতম শক্তিটুকু আমি হারিয়ে ফেলেছি। কি একটা অস্পষ্ট শব্দ আমার কানে ভেসে আসছে, কিন্তু ও কি শুধু মূর্তি নয়। এবার দেখলাম আমার চারপাশে যে ডালপালাগুলো মাটিতে ঝুঁকে পড়েছিল সেগুলো পর্যন্ত সাপে রূপান্তরিত হয়েছে। অদ্ভুত আক্রোশে তারা কিলবিল করছে। চারপাশে যেন কোটি কোটি সরু সাপে ছেয়ে গেছে। জ্বলন্ত টর্চটা আমার হাতে ধরা ছিল। হাতটা কেমন অবশ হয়ে গেল। নিজে থেকেই আঙুলগুলো কেমন আলগা হয়ে হাতের টর্চটা পড়ে গেল মাটিতে, আর সঙ্গে সঙ্গে আলোটা নিভে গেল। আমি অনুভব করলাম আমার সারা শরীরে ওই সাপের দল কিলবিল করে বেয়ে উঠছে। আমি স্পষ্ট অনুভব করছি, কিন্তু তাদের হাত থেকে আমার নিস্তার নেই। লক্ষ লক্ষ সাপ আমার পা বেয়ে উঠে গা, মাথা, হাত সব কিছু জড়িয়ে ফেলল। তীব্র আতঙ্কে, ঘৃণায় আমার দম বন্ধ হয়ে এলো। তারপর যে কি হয়েছিল আমি নিজেও জানি না। এই ঘটনার পর আর কিছু আমার মনে নেই। আত্মস্থ অবস্থায় যখন জ্ঞান ফিরল তখন দেখলাম বন্ধুর বাড়ির বিছানায় শুয়ে আছি। পরে বন্ধুর কাছে শুনেছিলাম আমি ফিরছি না দেখে গ্রামের 10-15 জন লোক নিয়ে ভোর 4টের সময় ওরা সবাই জঙ্গলে ঢুকেছিল। খুঁজতে খুঁজতে ওরা পৌঁছায় সেই তেঁতুল গাছের ওখানে। আমি সেই তেঁতুল গাছের গোড়ায় অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। এই ঘটনার কোনো যুক্তি কিংবা ওই মেয়েটির সঙ্গে সত্যি কি হয়েছিল তা আজও অজ্ঞাত। তবে ওই জঙ্গলে যে কোনো অলৌকিক শক্তি বন্দী হয়ে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৬তম গল্প ভুতুড়ে সেই জঙ্গলে। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।